তানিয়ার অসুস্থতার কথা বাণীকে এসে জানিয়ে দিল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, প্লিজ বাণী, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমিই তো প্রিন্সেসের শক্তি, বলো তাহলে কেন এভাবে ভেঙে পড়ছো? প্লিজ ওর সামনে কান্নাকাটি করো না। তখন নার্স বলে, আপনারা একটু বাইরে যান, আমরা এখন মেয়েটাকে ওষুধ দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, এবার তুমি লক্ষ্মী মেয়ের মতো এখানে থাকো, আমরা বাইরে যাই, ঠিক আছে? তখন তানিয়া বলে, না বাবা, আমি একা থাকবো না। তখন অনিরুদ্ধ বলে, মা বাবা এখানেই আছে মা। তারপরেই বাণী তানিয়াকে আদর করে বলে, মাম্মাম, আমরা বাইরে আছি, তুমি লক্ষ্মী মেয়ের মতো এখানে থাকবে, ঠিক আছে? এই বলে ওরা বেরিয়ে যায়। তারপরেই দেখা যাবে বাণী অনিরুদ্ধকে বলে, আপনি কিছু লুকোচ্ছেন তাই না মিস্টার চ্যাটার্জি? আমার মেয়ের কি হয়েছে বলুন না, মাম্মামের কি হয়েছে? আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি বলুন। আমি জানি মাম্মামের এমন কিছু একটা হয়েছে যেটার জন্য মাম্মাম অসুস্থ হয়ে গেছে। ডক্টর সব কথা বলতে গিয়েও বলেনি। তখন অনিরুদ্ধ বলে, ডক্টর তো তোমার সামনেই সবকিছু বলল। তখন বাণী বলে, না, আমার সামনে সবটা লুকিয়ে গেছে। বলুন, বলুন, মাম্মাম ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই, কেউ নেই। আর তাছাড়া আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি আমার কাছে কখনো কিছু লুকোবেন না। ওইদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, বাণী যদি সবটা জানতে পারে তাহলে ও ভেঙে পড়বে। কিন্তু ও কান্নাকাটি করলে, ভেঙে পড়লে তাহলে প্রিন্সেসকে আমি সামলাবো কি করে? না না, বাণীকে কিছুতে আমি কষ্ট দিতে পারবো না। তখন অনিরুদ্ধর হাত ধরে বাণী আর বলে, বলুন না, আপনি তো আমার কাছে বলেছিলেন কোনোদিনও কোনো সত্যি লুকোবেন না, মিথ্যে বলবেন না। তখন অনিরুদ্ধ হাঁটা সরিয়ে ফেলে আর বলে, বাণী, মাথা ঠান্ডা করো, প্রিন্সেস ঠিক হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। তখনই বাণী কাঁদতে থাকে আর বলে, মাম্মাম ছাড়া আমার জীবনে যার কেউ নেই। ওইদিকে অনিরুদ্ধ টাকার জন্য সবার সবার কাছে যায় যাতে লোন পায়, কিন্তু কেউ কেউ দিতে রাজি হয় না। সবাই বলে রয়্যান চ্যাটার্জির যে কোনো একজন যদি আসে তাহলে অনিরুদ্ধকে টাকা দিতে রাজি আছে। তখন অনিরুদ্ধ এই কথা শুনে চমকে যায়। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে যায় অনিরুদ্ধ। রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে আর বলে, আজকে আমি বুঝতে পেরেছি রয় অ্যান্ড চ্যাটার্জি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। কি করব আমি? তাহলে আমি আমার প্রিন্সেসকে কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো? আমি কি ওকে বাঁচাতে পারবো না? তখনই মন্দিরে ঘন্টাটা বেজে ওঠে। তখন অনিরুদ্ধ মন্দিরে যায়। তারপরে ঘন্টা বাজিয়ে অনিরুদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে, আমার মেয়ে, আমার মেয়েটাকে তুমি বাঁচাও, বাঁচাও। আজকে আজকে তোমার ভক্ত হয়ে আমি এখানে এসেছি। আমি কোনোদিনও তোমার কাছে কোনো কিছু চাইনি। আজকে আমার মেয়েটার জীবন বাঁচানোর উপায় বের করে দাও তুমি। বের করে দাও। না হলে ভাববো তুমি কিছুই না। তখনই দেখা যাবে সাথী আর বিদ্যুতের মা যাচ্ছিল। তখন সাথী বলে, অনিরুদ্ধ না? ও ওখানে কি করছে? চলুন তো বিয়ান। তারপরে ওরা মন্দিরের ভিতরে যায়, গিয়ে বলে, অনিরুদ্ধ, তুমি এখানে? তখন অনিরুদ্ধ সাথীকে দেখে চমকে যায়, বলে, মা তোমরা এখানে? তখন সাথী বলে, হ্যাঁ, তুই কাঁদছিস? কেন কাঁদছিস? তখন অনিরুদ্ধ বলে, কই না তো, আমি তো কাঁদছি না। তখন সাথী বলে, অনিরুদ্ধ, আমি তোর মা, আমি তোকে সব থেকে ভালো করে চিনি। বল না বাবা, কি হয়েছে? তানিয়া ঠিক আছে তো? তখন অনিরুদ্ধ আবারও কাঁদতে থাকে। তখন তো তানিয়ার ঠাম্মি তাকিয়ে থাকে, কি বলবে বুঝতে পারে না। তখন অনিরুদ্ধ সাথীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে, না মা, প্রিন্সেস ঠিক নেই, ঠিক নেই প্রিন্সেস। তখন সাথীও কাঁদতে থাকে আর বলে, কি বলছিস তুই? কি হয়েছে? বল কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, অতিরিক্ত স্ট্রেস আর এরকম ভয় পাওয়াতে প্রিন্সেসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওর হার্টের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে গেছে মা। তখন তো এই কথাগুলো শুনে চমকে যায় তারা। তখন সাথীও অবাক হয়। তারপরে দেখা যাবে বিদ্যুতের মা বলে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তো? আমার নাতনি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো? বলো না অনিরুদ্ধ, বলো না। তখন অনিরুদ্ধ বলে, না, ওষুধ খেলে প্রিন্সেস ঠিক হবে না, ওকে এবার সার্জারি করতে হবে। তখন সার্জারির কথা শুনে সাথী সাথী চমকে যায়, বলে, কি বলছিস তুই? সার্জারি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, সার্জারি করতে হবে, আর 50 লক্ষ টাকা লাগবে। তখন সাথী বলে, 50 লক্ষ টাকা? এতগুলো টাকা? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, এখন আমি কি করব? কি করে আমার প্রিন্সেসকে বাঁচাবো? আমি না কিছুই বুঝতে পারছি না, কি করব? তখন অনিরুদ্ধ বলে, জানো তো, আমি না সবার সবার কাছে গিয়েছি, কিন্তু কোথাও কোথাও কোনো টাকার ব্যবস্থা করতে পারিনি। ওইদিকে বানি কাঁদতে থাকে। আর তানিয়ার সঙ্গে কাটানো সব সময়গুলোর কথা ভাবে। আর অনিরুদ্ধ ওর কাছে যে কিছু লুকোচ্ছে সেটাও ভাবতে থাকে। এই ভেবে কান্নায় ভেঙে পড়ে বানি। তারপর অনিরুদ্ধ বলে, জানো তো মা, সবার কাছে গেছি, কিন্তু কেউ টাকা দিতে রাজি হয়নি মা, কেউ না। তখন সাথী বলে, কি বলছিস তুই? আমার নাতনি, আমার নাতনিকে এইভাবে এইভাবে আমরা শেষ হয়ে যেতে দেবো? না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা, ফ্ল্যাটটা বিক্রি করলে?
তখন অনিরুদ্ধ বলে, সেটারও চেষ্টা করেছি মা, কিন্তু হয়নি। তখনই বিদ্যুতের মা বলে, বানি জানে? তখন অনিরুদ্ধ বলে, না না, বানি জানে না। বানি জানলে তো ও কান্নাকাটি করবে, ও পুরো ভেঙে পড়বে, তাহলে ওকে সামলাবো কি করে? সেজন্য আমি কিচ্ছু বলিনি। তখনই অনিরুদ্ধের কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে। ওইদিকে ওইদিকে তানিয়া নার্সদের মোবাইল থেকে ভিডিও কল করে। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস? তখন তানিয়া বলে, বাবা তুমি এসো, আমি বাড়ি চলে যাব বাবা, বাড়ি যাব। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ প্রিন্সেস, যাবো তো। তুমি কার ফোন থেকে ফোন করেছো, তোমার নার্স আন্টির? তখন তানিয়া বলে, হ্যাঁ, হ্যাঁ ফোন করেছি, নার্স আন্টির ফোন থেকে। তখনই অনিরুদ্ধ বলে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, তুমি চিন্তা করো না, তোমাকে আমরা বাড়ি নিয়ে যাবো তো। দেখো, দেখো এখানে কে আছে, তোমার ঠাম্মি আছে, তোমার মিষ্টিমা আছে। তখন তখন সাথী বলে, তানিয়া তুমি না লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, নার্স আর ডক্টরের কথা শুনবে, ঠিক আছে? তখন তানিয়া বলে, মিষ্টিমা বলো না বাবা আর মাকে আমাকে এখান থেকে নিয়ে যেতে। তারপরেই সাথী কাঁদতে থাকে, ওইদিকে অনিরুদ্ধ কাঁদতে থাকে। তারপরে ফোন রেখে বলে, না, আমার মেয়েটাকে যে করে হোক বাঁচাতেই হবে। তখনই সাথী বলে, আচ্ছা তুই হসপিটালে যা, আমরা আসছি। তখন অনিরুদ্ধ বলে, কোথায় যাচ্ছ মা? তখন সাথী বলে, আমার নাতনি, আমার নাতনির এই অবস্থা, আর আমার নাতনির জন্য আমি কিছু করার চেষ্টা করব না? চলুন বেয়ান। এই বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঈশানী আর পিনাকি কথা বলছে। তখনই সাথী সেখানে যায় আর গিয়ে বলে, ঈশানী? তখন তো ঈশানী সাথীকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, সাথী? তখন সাথীর কাছে ছুটে যায় ঈশানী আর বলে, সাথী তুমি এসেছো? আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। তাহলে বাকিরা কোথায়? বাকিরা কোথায় বলো না? তখন সাথী বলে, না, না ঈশানী, আমি ফিরে আসিনি। আর বাকিরাও এখানে আসবে না। তখন পিনাকি তাকিয়ে থাকে আর বলে, কি বলছো তুমি সাথী? তখন সাথী বলে, হ্যাঁ, আমি না একটা দরকারে এখানে আসলাম। তখন ঈশানী বলে, কি হয়েছে সাথী? তখন সাথী বলে, আমার একটা দরকার, তুমি আমার একটা বিপদে হেল্প করবে? তখন ঈশানী বলে, কি হয়েছে সাথী, বলো না? তখন সাথী বলে, হ্যাঁ, একটা বিপদের জন্যই তোমার কাছে এসেছি, তুমি বলো আমাকে হেল্প করবে। আমার না খুব বড় বিপদ, এই বিপদ থেকে তোমরাই পারো একমাত্র আমাকে উদ্ধার করতে। তখন তো ঈশানী চমকে যায়। ওইদিকে দেখা যাবে মৌলি আর নয়নতারা তখনই সেখানে এসে দাঁড়ায়। ওইদিকে দাদু এসে দাঁড়ায়। তখন সাথী বলে, হ্যাঁ গো, আমার না খুব দরকার। তখনই দেখা যাবে দাদু বলে ওঠে, কেন? তোমার দরকার না হলে তো আর এখানে আসোনি, সেটা তো আমরা বুঝতেই পেরেছি। তখন ঈশানী বলে, বাবা কেন এরকম কথাগুলো বলছেন? তখনই তখনই দাদু আরো কথা শোনায় সাথীকে। তখন পিনাকি বলে, বাবা তুমি চুপ করবে, কেন এরকম করছো? তখন দাদু বলে, ঠিকই তো বলছি, এই যে অনিরুদ্ধ বলেছিল তো আমাদের থেকে নাকি বড় বিজনেসম্যান হয়ে দেখাবে, তাহলে এখানে আবার মাকে পাঠিয়ে দিচ্ছে সাহায্য চাইতে। তখন পিনাকি বলে, আগে শুনতে তো দাও, কি হয়েছে? তখন পিনাকি বলে, কি হয়েছে সাথী, বলো, বলো তোমার কি হেল্প লাগবে? তখন সাথী বলে, আমার না কিছু টাকা দরকার পিনাকি, পিনাকি দা, আমার 50 লক্ষ টাকা দরকার। তখন তো এই এতগুলো টাকার কথা শুনে চমকে যায় সবাই, অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ঈশানী বলে, এত টাকা? তখন পিনাক্ষী বলে, এতগুলো টাকা? আচ্ছা ঠিক আছে, এতগুলো টাকা তোমার কেন লাগবে সেটা তো বলো। তখন মৌলি মৌলি তাকিয়ে থাকে এতগুলো টাকার কথা শুনে। তখন পিনাক্ষী বলে, কিন্তু বলবে তো কি দরকার পড়লো হঠাৎ করে এতগুলো টাকার? আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? তখন দাদু বলে, বুঝতে পারছো না? ওই যে ছেলে ব্যবসা করবে, সেই জন্যই তো ও এখানে এসেছে হাত পাততে, যাতে আমরা ডোনেশন দেই। শোনো, আমরা না কোনো ডোনেশন টোনেশন দেবো না, কারণ তোমার ছেলে নিজেই তো বড় বড় কথা বলে এখান থেকে বেরিয়ে গেছিল। তাহলে তোমরা আবার কোন মুখ করে এখানে এসেছো বলো তো, কোন মুখ করে এসেছো? তখন নয়নতারা বলে, বুঝতে পারছো না, ওই যে বানি, বানিই তো পাঠিয়েছে, তাই না? বানি নিশ্চয়ই পাঠিয়েছে, ও তো খুব চালাক, নিজে উপরে থাকবে আর এদিকে নিজের শাশুড়ি মাকে দিয়ে হাত পাতাবে। তখন পিনাকি বলে, ছোট মা চুপ করো। আচ্ছা সাথী বলো, এতগুলো টাকা কেন লাগবে? তখন সাথী বলে, আমার নাতনি তানিয়া না খুব অসুস্থ, খুব অসুস্থ ও, ওর না চিকিৎসা করতে হবে, ওর অপারেশন করতে হবে, তাই অপারেশনের জন্য 50 লক্ষ টাকা লাগবে, ওর হার্টের সমস্যা। তখন তো পিনাকি সহ সবাই সবাই চমকে যায়। তখনই দেখা যাবে বিদ্যুতের মা কান্নায় ভেঙে পড়ে আর বলে, হ্যাঁ, আমার নাতনিটা অপারেশন না করাতে পারলে আমার নাতনিটা যে বাঁচবে না গো, আমার নাতনিটা মারা যাবে, মারা যাবে, তোমরা আমার নাতনিটাকে বাঁচাও। তখন দাদু বলে, চুপ করুন, হাত পাততে এখানে চলে এসেছে। তখনই এই কথা শুনে অবাক হয় সাথী। তখন নয়নতারা বলে, কোনো অসুখের কোনো নাম শুনলাম না, কিছু শুনলাম না, নাটক করতে এখানে চলে এসেছে। নিশ্চয়ই নাতনির এই অপারেশনের কথাটা, অসুখের কথাটাও মিথ্যে, সব বানানো।
তখন মৌলি বলে, হ্যাঁ দাদু, এ সবকিছু না বানানো, ওই বাণী নিশ্চয়ই প্ল্যান করে টাকার জন্য বাড়িতে পাঠিয়েছে। তখন ঈশানী বলে, মৌলি তুই চুপ করবি? তখন মৌলি বলে, কেন আমি চুপ করবো? আমি তো এই বাড়ির মেম্বার নাকি? তাহলে আমি কেন বলবো না? এই সবকিছু না ওই বাণীর প্ল্যান। জানি তো, নিজের মেয়ের অসুখের কথা শুনে এখানে ওদেরকে পাঠিয়ে দিয়েছে। তারপরেই টাকা নিয়ে গেলেই ও নিজেই সবকিছু টাকাগুলো হাতিয়ে নেবে। জানি তো, এই মেয়েটা না খুব চালাক। তখনই তখনই নয়নতারা বলে, হ্যাঁ তাই তো, না হলে কোনো অসুখের কোনো নাম বলাই শুনলাম না, হঠাৎ করে নাকি তানিয়া এত অসুস্থ হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। তখন ঈশানী নয়নতারাকে বলে, আচ্ছা ছোট মা, আপনি একটু চুপ করবেন? এত কথা কেন বলছেন? আমি তো বুঝতে পারছি না। তখন বিদ্যুতের মা বলে, শুনুন, আমরা গরিব হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু না আমরা না ভিখিরি নই। আমরা বিপদে পড়ে এখানে এসেছি, না হলে এখানে আসতাম না। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমার বাণীটাকে সেই ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমার বাণী না ওরকম নয়, ওরকম নয় আমার বাণী। তখনই তখন নয়নতারা বলে, এই প্রথম দেখছি কোনো ভিখিরি টাকা চাইতে এসে আবার বলছে আমি ভিখিরি নই। তখন দাদুও হাসতে থাকে আর বলে, হ্যাঁ বাণী যে কেমন সেটা তো আমরা জানি, এ বাড়িতে থাকতে দিলাম, খেতে দিলাম, আর ও যে পরে কি করলো সেটা তো আমি জানি। তখন সাথী বলে, প্লিজ প্লিজ আপনাদের কাছে আমরা হাত জোড় করছি, আমার নাতনিটাকে আপনি বাঁচিয়ে দিন, ওই ছোট্ট মেয়েটাকে আপনি বাঁচিয়ে দিন। তখনই অনিরুদ্ধ সেখানে আসার এসে বলে, মা কি করছো এখানে তুমি? তখন তো সাথী ভয় পেয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, আমি ঠিক জানতাম আমাকে না জানিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে এখানেই আসবে, তাই তো আমি এখানে এসেছি। তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি? তোমাকে আমি বলেছিলাম যে এখানে তুমি টাকা চাইতে আসো? আমার না এদের টাকার কোনো দরকার নেই। আমার প্রিন্সেস অসুস্থ, আমি আমার প্রিন্সেসের যেখান থেকে পারি চিকিৎসা করাবো। তখন তো পিনাকি এই কথা শুনে কষ্ট পায়, অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, কেন এসেছো এখানে? আমি না করা সত্ত্বেও আমাকে না বলে এখানে কেন এসেছো তুমি? তখন এই কথা শুনে মৌলি অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মৌলি প্ল্যান করে বাণীকে জানানোর জন্য হসপিটালে যায়। তখন বলে, তোমার মেয়ে তো আর বাঁচবে না, তোমার মেয়ে তো রোগ হয়েছে গো, মৃত্যু পথযাত্রী তোমার মেয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে